আসসালামু আলাইকুম। প্রথমে একবার অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আমরা দেখেছি যে জাতীয় ঐক্য পরিষদ বা জাতীয় ঐক্যের জন্য ডাক দিয়েছে। সেই জাতীয় ঐক্যে কিন্তু বিভিন্ন ধরনের কথাবার্তা হলেও পরবর্তীতে সেই জাতীয় ঐক্য কিন্তু কোনোভাবেই টিকেনি। না টিকার পেছনে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে জাতীয় ঐক্য থেকে যে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হয়েছিল, সেই মতামতের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছিল। আবারও সেই একই ঘটনা বা একই বিষয়ের পুনরাবৃত্তি আমরা লক্ষ্য করছি এবং সেই বিষয়টিকে এখন বলা হচ্ছে জাতীয় ঐক্য সংস্কার পরিষদ। এখন জাতীয় ঐক্য প্রথমে ভালো ছিল, এখন সেটার মধ্যে সংস্কার করা প্রয়োজন, এমনটাই সাধারণত বোঝা যাচ্ছে। তবে যাই হোক, এই সংস্কার পরিষদ অর্থাৎ জাতীয় ঐক্য সংস্কার পরিষদ গঠিত হওয়ার পর যখন প্রথম একটি বৈঠক অনুষ্ঠিত হলো, সেই বৈঠকের পরবর্তীতে প্রেস বিজ্ঞপ্তি অনুষ্ঠিত হলো এবং প্রেস বিজ্ঞপ্তিতে নানা ধরনের কথাবার্তা আমরা লক্ষ্য করলাম, জানতে পারলাম, শুনতে পারলাম। তবে এই যে জাতীয় ঐক্য সংস্কার কমিশন গঠন করা হলো, সেই সংস্কার কমিশনার কিন্তু ইতিমধ্যে মতবিরোধ লক্ষ্য করা যাচ্ছে এবং সেই মতবিরোধ হচ্ছে সাধারণত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপির সাথে। বাংলাদেশে প্রকৃতপক্ষে রাজনৈতিক দল যেগুলো রয়েছে এর মধ্যে আপনি বা আমি কতগুলোকে চিনি? আমার মনে হয় বাংলাদেশের যারা রাজনীতির সাথে জড়িত এবং যারা প্রকৃতপক্ষে পূর্ণ রাজনীতির সাথে জড়িত তারাও সঠিকভাবে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল যেগুলো নিবন্ধিত রয়েছে সেগুলো নাম বলতে পারবেন না। তাহলে সাধারণ জনগণ প্রকৃতপক্ষে রাজনৈতিক দল হিসাবে কতগুলো রাজনৈতিক দলকে চিনে? দেখুন, এই হিসাবে বাংলাদেশের ৮০ থেকে ৮৫% মানুষ, যাদের মধ্যে রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে সাধারণ জনগণ নিহিত রয়েছেন, এই ৮৫% মানুষ কিন্তু মূলত ৩ থেকে ৪টি রাজনৈতিক দল নিয়ে কথাবার্তা বলেন বা ৩ থেকে ৪টি রাজনৈতিক দল সম্পর্কে জানেন। এর মধ্যে প্রথমটি হচ্ছে আওয়ামী লীগ, দ্বিতীয়টি হচ্ছে বিএনপি, তৃতীয়টি হচ্ছে জামাত এবং চতুর্থ যেটি সেটি হচ্ছে জাতীয় পার্টি। এর বাইরে যতগুলো রাজনৈতিক দল রয়েছে বাংলাদেশে নিবন্ধিত, এগুলো সম্পর্কে কিন্তু সাধারণ মানুষ অনেকেই নাম পর্যন্ত বলতে পারেন না। অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব এমন রয়েছেন, বিভিন্ন দলের সাথে রাজনীতি করেন, কিন্তু তারাও এই ৪টি রাজনৈতিক দলের বাইরে বাকি ডান, বাম, আগে পিছে কি, কি রাজনৈতিক দল রয়েছে সেই রাজনৈতিক দলগুলো সম্পর্কে অবগত নন। তাহলে প্রকৃতপক্ষে হিসাব কি দাঁড়ালো? প্রকৃতপক্ষে হিসাব দাঁড়ালো এই ৪টি দল হচ্ছে বাংলাদেশের রাজনীতির মূল কেন্দ্রবিন্দু। এখন এই ৪টি দলকে বাদ দিয়ে বা এই ৪টি দলের মধ্যে কোনো একটি দলকে যদি আপনি বাদ দিয়ে দেন, মাইনাস করে ফেলেন, তাহলে সেক্ষেত্রে এই দল বা এই দলের জনসমর্থন বাংলাদেশের রাজনীতিতে কি প্রভাব ফেলবে না? অবশ্যই ফেলবে। এই রাজনৈতিক দলের নেতাকর্মীরা বাংলাদেশে বিস্তৃত। এই রাজনৈতিক দলের প্রত্যেকটি ইউনিট সুসংগঠিত। তাহলে প্রকৃতপক্ষে তারা নির্বাচনে হস্তক্ষেপ করবে। তারা বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করবে। তাদেরকে কি আপনি চাইলেও কোনোভাবে বন্ধ করে রাখতে পারবেন? কোনোভাবে আটকে রাখতে পারবেন? পারবেন না। প্রকৃতপক্ষে যারা সাধারণত ফ্রন্ট লাইনে রাজনীতি করে থাকেন, সেই সকল রাজনৈতিক ব্যক্তিবর্গকে বা যাদের পদ-পদবি রয়েছে, তাদেরকে হয়তোবা আপনি চিহ্নিত করে কারাবন্দী করে ফেলতে পারবেন, নির্যাতন, নিপীড়ন করে দমন করে ফেলতে পারবেন। কিন্তু যারা প্রকৃতপক্ষে ফ্রন্ট লাইনের বাইরে রাজনীতি করে, দলের দুঃসময়ে কাজ করে, তাদেরকে আপনি চিহ্নিতও করতে পারবেন না এবং তাদের কাছে প্রশাসন পর্যন্ত আপনি নিয়ে যেতে পারবেন না। সুতরাং এই যে সমর্থক গোষ্ঠী রয়েছে, এই সমর্থক গোষ্ঠী কিন্তু সাধারণত যেকোনো সময় দলের দুঃসময় হোক কিংবা নির্বাচন হোক, তারা কিন্তু দলের জন্য কাজ করে এবং দলকে বিজয় লাভ করার জন্য তারা বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে। সেটা হোক বিএনপির ক্ষেত্রে, সেটা হোক আওয়ামী লীগের ক্ষেত্রে, সেটা হোক জামাতে ইসলামের ক্ষেত্রে, সেটা হোক জাতীয় পার্টির ক্ষেত্রে। এবং এই জনসমর্থকগুলো সাধারণত নীরব ভূমিকা পালন করে এবং যখন সময় হয় বা যখন প্রয়োজন হয় তখন তারা নীরবতা ভেঙে তাদের যে দায়িত্ব, দলের প্রতি যে ভালোবাসা সেটি তারা ফুটিয়ে তোলে। এখন প্রকৃতপক্ষে আসলে যে বিষয়টি ঘটছে বাংলাদেশে,
এই বিষয়টি জাতিসংঘ যেমন কোনোভাবে মানতে নারাজ, তেমনি আন্তর্জাতিক রাজনীতিও মানতে নারাজ। সেক্ষেত্রে বাংলাদেশে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে পতনের পর থেকে অর্থাৎ ৫ই আগস্টে যখন ছাত্র জনতার অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, বিপ্লব কিংবা যেটিই বলুন না কেন ছাত্র জনতার আন্দোলন এর মাধ্যমে কিন্তু আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর থেকে কিন্তু আওয়ামী লীগ মাঠ রাজনীতিতে অ্যাক্টিভ হতে পারছে না অথবা মাঠে তারা রাজনীতি করার সুযোগ পাচ্ছে না। যার দরুন আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে কি পারবে না এই বিষয়েও কিন্তু অনিশ্চয়তা রয়েছে। তবে এই অনিশ্চয়তা সাধারণত কাটিয়ে উঠেছে আওয়ামী লীগ। যেটি জাতিসংঘের একটি বার্তা বা প্রতিবেদন আমরা জেনেছি বা শুনেছি। সেখানে স্পষ্ট করে বলা আছে যে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল রয়েছে যেগুলো, সেই কোনো রাজনৈতিক দলকে বাদ দিয়ে নির্বাচন দেয়া যাবে না। তাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এবং অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। সুতরাং এখানে স্পষ্ট করে বলা যায় যে কোনো রাজনৈতিক দলকে বাদ না দেওয়ার পরামর্শ কিন্তু জাতিসংঘ দিয়েছে। সেক্ষেত্রে আওয়ামী লীগ প্রকৃতপক্ষে নির্বাচন থেকে বাদ যাবে না বলে অনেকেই মনে করছেন। তবে নিষিদ্ধ বিষয়ক নানা প্রশ্ন কিন্তু উঠে এসেছে। এই বিষয়ে কিন্তু আন্তর্জাতিক মহল এবং জাতিসংঘ বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে। এবং একটি রাজনৈতিক দল মূলত উঠে দাঁড়াতে হলে অনেক সময়ের প্রয়োজন। আমরা যেভাবে মনে করছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজনৈতিক দল একটি সরকারের পতন ঘটিয়েছে এবং তারা রাজনৈতিক দল গঠন করে হুট করেই তারা সরকার গঠন করে ফেলবে, কিংবা তারা বাংলাদেশের একদম বলিষ্ঠ একটি শক্তিশালী রাজনৈতিক দল হিসাবে পরিচিতি পাবে। কিন্তু বাস্তবতা যদি আপনারা ঐতিহাসিকগতভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু মুক্তিযুদ্ধের পূর্বের একটি রাজনৈতিক সংগঠন এবং মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে একবার কিন্তু এই আওয়ামী লীগ একদম নিশ্চিহ্ন হয়ে গেছিল ১৯৭৫ পরবর্তী। কিন্তু তারা কিন্তু কামব্যাক করেছিল। তারা যখন কামব্যাক করেছিল তখন খুব ঢালাওভাবে কামব্যাক করেছিল এবং তাদের যে জনমত রয়েছে সেই জনমত নিয়ে তারা কিন্তু ব্যাপক আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছিল। একইভাবে আ জাতীয়তাবাদী দল বিএনপিও কিন্তু যখন প্রতিষ্ঠিত হয় ১৯৭৫ পরবর্তী, তখনও কিন্তু তারা ঢালাও নেতৃত্ব নিয়ে প্রতিষ্ঠিত হতে পারেনি। কিন্তু ধীরে, ধীরে বাংলাদেশের মধ্যে তাদের যে জনপ্রিয়তা বা জনমত সেটি কিন্তু বিস্তীর্ণ একটি আকার লাভ করেছে। জামাতে ইসলাম যদিও পাকিস্তান থেকে সংগঠিত বাংলাদেশ আওয়ামী লীগের মতোই একটি রাজনৈতিক দল এবং মুক্তিযুদ্ধ তাদের পক্ষে বা বিপক্ষে একটি অবস্থান ছিল। মূলত বিপক্ষেই অবস্থান ছিল। এটা তাদের মুখের ভাষ্য থেকেই আমরা জানতে পেরেছি। তবুও কিন্তু জামাতে ইসলাম বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে এককভাবে কিন্তু কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। তারা বিভিন্নভাবে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং বিভিন্ন সময়ে কিন্তু তারা আত্মগোপনে রাজনীতি করেছে। তবে তাদের এই শক্তি জনমত অর্জন করতে কিন্তু তাদের ব্যাপক সময় লেগেছে। সেই হিসাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হুট করে একটি রাজনৈতিক দল গঠন করেই যে বাংলাদেশের একদম শীর্ষস্থানীয় রাজনৈতিক দল হয়ে যাবে অথবা আওয়ামী লীগের পতন ঘটানোর কারণেই যে শীর্ষস্থানীয় একটি রাজনৈতিক দল হয়ে নির্বাচনে সরকার গঠন করে ফেলবে, এটি কিন্তু কখনোই চিন্তা করা যাবে না। যদি না অন্তর্বর্তীকালীন সরকার এখানে তাদের পক্ষে কোনো ধরনের অবস্থান নেয়। আর যদি অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রদের এই রাজনৈতিক দলের প্রতি কোনো সহমর্মিতা জানায় বা তাদের প্রতি নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ চালায়, তাদের পক্ষপাতিত্ব করে, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু নানাভাবে বর্তমানে যেরকম নিরপেক্ষতা বিষয়ক প্রশ্ন উঠছে, তখন নির্বাচনের সময় যদি এই সরকার থাকে তাহলেও কিন্তু একইভাবে প্রশ্নের সম্মুখীন হবে। সুতরাং এখানে এটি আশা করা যাবে না যে ছাত্রদের রাজনৈতিক দল হুট করে রাজনৈতিক দল গঠন করেই বাংলাদেশের মাথার তাজ হয়ে যাবে। বরঞ্চ যারা পূর্বের রাজনৈতিক দলগুলো রয়েছে তারা বিভিন্ন মডিফিকেশনের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে তাদের অবস্থান সুদৃঢ় করবেন। সুতরাং এই যে দীর্ঘ আলোচনা, এই দীর্ঘ আলোচনা থেকে জাতিসংঘ থেকে আন্তর্জাতিক রাজনৈতিক যে বিষয়সমূহ রয়েছে এখান থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে না এবং আওয়ামী লীগ ছাড়া কিন্তু নির্বাচন অনুষ্ঠিত যদি হয়ও তাহলে সেটি নিরপেক্ষতা এবং বাংলাদেশের যে রাজনৈতিক পরিবেশ রয়েছে সেই পরিবেশকে আরো অস্থিতিশীল করে ফেলতে পারে। এদিকে আওয়ামী লীগের যে জনপ্রিয়তা রয়েছে অনলাইন জরিপ সমূহে, সেই সব জনমত জরিপে কিন্তু পতনের পরও আওয়ামী লীগের জনপ্রিয়তা আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে আওয়ামী লীগই সবসময় বিজয়ী হচ্ছে। এই সব কিছু মিলিয়ে কিন্তু
যদি হিসাব করে দেখেন তাহলে আওয়ামী লীগকে নির্বাচনে যদি অংশগ্রহণ করতে না দেওয়া হয়, তাহলে পরবর্তীতে যে জাতীয় সরকার গঠিত হবে তাদের জন্য কিন্তু আওয়ামী লীগ সবথেকে বড় শত্রু হয়ে দাঁড়াবে এবং তারা বিভিন্ন ধরনের আন্দোলন, সংগ্রাম, কর্মসূচি পালন করবে। যদিও জেল-জুলুম, নির্যাতন যেটা রয়েছে সেটা তারা সহ্য করে নিবে বা সহ্য করতে বাধ্য হবে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ তখনকার সময়ে কিন্তু আন্দোলনের অন্যতম এক নাম হয়ে দাঁড়াবে। আর বাংলাদেশের সুপরিচিত যে সকল রাজনৈতিক দলগুলো নিয়ে আমি এতক্ষণ কথা বললাম, সেই রাজনৈতিক দলগুলো কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের আন্দোলন সংগ্রামের কর্মসূচি ইতিহাস সম্পর্কে খুবই ভালো করে জানে। সুতরাং তাদেরও এই বিষয়ে চিন্তা রয়েছে যে আওয়ামী লীগকে যদি নির্বাচনে আসতে না দেওয়া হয় তাহলে পরবর্তীতে যে সময়টি আসবে সেটি আমাদেরকে সহ্য করা অনেক কঠিন হবে। কারণ ইতিপূর্বে কিন্তু জাতীয় পার্টিও কিন্তু আওয়ামী লীগের আন্দোলনকে ফেস করেছে। বিএনপিও কিন্তু আওয়ামী লীগের আন্দোলনকে ফেস করেছে। সুতরাং এই বড় রাজনৈতিক দলগুলো কিন্তু আওয়ামী লীগের আন্দোলন সংগ্রামের ইতিহাস জানে। তাদের আওয়ামী লীগের আন্দোলন সংগ্রামের ইতিহাস সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে। এখন ছাত্ররা যে কাজটি করছে যে তারা মূলত আওয়ামী লীগকে পতন ঘটিয়েছে, সেই হিসাবে তারা ভাবছে যে আমরা আওয়ামী লীগকে পতন ঘটিয়েছি। তাহলে আওয়ামী লীগ ঠেকাতে আমাদের আর কোনো কষ্ট হবে না। প্রকৃতপক্ষে বিষয়টা কিন্তু এরকম নয়। আওয়ামী লীগের পতন ঘটার পেছনে যে কারণগুলো রয়েছে সেটি আপনার আমার সকলেরই জানা রয়েছে। এ বিষয়ে কিন্তু সেই ৫ই আগস্টের পর থেকে বিভিন্ন জন ব্যাপক আলোচনা সমালোচনা করছেন। তবে আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিষয়বস্তু কিন্তু এখানে জড়িত রয়েছে। কিন্তু যখন আওয়ামী লীগ বিরোধী দলে চলে যায় বা আওয়ামী লীগ যখন সরকারে থাকে না, ক্ষমতায় থাকে না, তখন কিন্তু আওয়ামী লীগের ঐক্যবদ্ধতা বা আওয়ামী লীগের আন্দোলনের যে বিষয়টি সেটি কিন্তু খুবই তীব্র হয়ে যায়। সেই হিসাবে ছাত্রদের এই বিষয়টিও কিন্তু নিয়ে চিন্তা করা উচিত যে প্রকৃতপক্ষে আমরা যেটি চিন্তা করছি এটি নাও ঘটতে পারে এবং এই ভয়টি কিন্তু বিএনপি পাচ্ছে। বিএনপি পাচ্ছে বিধায় বিএনপি চাচ্ছে দ্রুত নির্বাচন হয়ে যাক এবং আমরা ক্ষমতায় চলে যাই। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার প্রকৃতপক্ষে এই বিষয়টি মানবে না এবং দ্রুত নির্বাচন দিবে না। তারা চাইবে তাদের যে রাজনৈতিক দল রয়েছে ছাত্রদের দ্বারা গঠিত হচ্ছে। আমি তাদের বললাম কারণ এখানে উপদেষ্টা অনেকেই রয়েছেন যারা এই ছাত্র রাজনীতির সাথে জড়িত এবং তারা পদত্যাগ করারও কথাবার্তা বলেছেন। এবং এই ছাত্রদের রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিবে না। সেই হিসাবে এখানে বিএনপির পক্ষে কখনোই অন্তর্বর্তীকালীন সরকার মতামত দিবে না। যার প্রভাবে এই যে জাতীয় ঐক্য কমিশন হোক বা জাতীয় মতৈক্য পরিষদ গঠিত হোক না কেন, সবগুলোতেই মতবিরোধ দেখা দিবে এবং এক পর্যায়ে সবগুলাই কিন্তু ভেস্তে যাবে বলে ধারণা করা হচ্ছে।